বছর ঘুরে এলো খুশির ঈদ, আর তাই তো খুশির জোয়ারে ভাসছি আমরা সবাই। ঘরে থাকা মা বোন ভাই সবার সাথে যেমন আনন্দ করছি, ঠিক তেমনই বন্ধু স্বজনরাও কিন্তু বাদ পড়ছে না। ঈদের আনন্দ ভাগাভাগি করছি আমরা সবার সাথে। কেউ ঘরে আনন্দ করছে, কেউ আবার সিনেমা হলে সিনেমা দেখছি, কেউ ঘুরে বেড়াচ্ছি। আর সেই আনন্দ নিয়ে আজ আমরা চলে এসেছি এটিভি ইউএস এর আয়োজনে এলো খুশির ঈদ। আজকে আছি আপনাদের সাথে, আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমার সাথে আছেন একজন অতিথি যিনি মানে এতক্ষণ যাদের কথা বলছিলাম তারা আনন্দ ভাগাভাগি করেন একভাবে, তিনি আনন্দ ভাগাভাগি করেন আরেকভাবে। তিনি আনন্দ ভাগাভাগি করেন সুরে, কথায় এবং গানে। আমাদের সাথে আজ আছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যিনি আমাদের সকলের ভীষণ প্রিয়, লুইপা। স্বাগতম লুইপা আপু। অনেক ধন্যবাদ সূচনা আপু, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, ঈদ মোবারক। তুমি তো গত কয়েকদিন ধরে চুড়ি ছামছাম করতে করতে সময় কাটালে, এবং চুড়ি ছামছাম করছে মানে তুমি বেশ উচ্ছ্বাসেই সময় কাটাচ্ছিলে। এবার নাকি তুমি লুকোচুরি করছো। লুকোচুরিটা কার সাথে? আসলে চুড়ি ছামছাম আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত সাপোর্ট দিয়েছে, আর মানুষ এত পছন্দ করেছে গানটা। সো আমার রাইট আফটার চুড়ি ছামছাম মনে হলো যে একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে, নতুন গান দিতে হবে, তার মধ্যে ঈদ এসেছে। তো তুমি যেটা বলছিলে যে সবাই আনন্দ ভাগাভাগি করে একভাবে, আর আমরা আসলেই আমরা অন্যভাবেই আনন্দটা ভাগ করার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরো চুড়ি ছামছাম করার সময় যেহেতু আমার নিজের প্রডিউস করা গান, তো আমি কিভাবে গানটা করব, তখন হাতের চুড়ি না কিনে গান বানিয়েছি। আর এবারে হচ্ছে ঈদের জামা না কিনে। তোমার চুড়ির বাজেট এত কম ছিল? চুড়ির বাজেট এত টাকা ছিল? এবার হচ্ছে ঈদের জামা না কিনে আমি গান বানিয়েছি লুকোচুরি। এই হচ্ছে আমার সেই লুকোচুরি ঈদের গান। আচ্ছা, আমি গত কয়েকদিন ধরে তোমার বেশ কিছু ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিল আর কি রোজার মধ্যে, যে তুমি প্রত্যেকটা মফ কালারের ড্রেস কেনো, তোমাকে এটা ভাইয়া কিনে দেয়। তাহলে তুমি যে ঈদের জামা কেনো নি, এটা কিন্তু একটা জটিলতায় ফেলে দিল আমাদেরকে। কিন্তু আমাকে যে মফ কালারের ড্রেস আমাকে দেয়, সে তো দিবেই প্রতি ঈদে, সে দিয়েছে। আচ্ছা, তোমার বাজেটটা তুমি গানে দিয়ে দিয়েছো। একদম। লুকোচুরি গানটা তো অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং বেশ কয়েকদিন ধরে এই গানটা টিকটকে ঘুরছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ঘুরছে, ইউটিউবে ঘুরছে, অনেক শর্টস আপলোড হচ্ছে সবখানে। কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যে এখন গান শুনছে, আর সিনেমা ছাড়াও আমরা যখন সোলো সিঙ্গেলস রিলিজ করছি, সেই গানগুলো যে মানুষ নিচ্ছে, স্প্রেড করছে, নিজেরা আনন্দ করছে, আর তাদের ঈদের আনন্দে আমি যে একটা গান অ্যাড করতে পারলাম, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ। গান কিন্তু আমরা মানে সেই আদিকাল থেকে যদি বলো, আমরা কিন্তু সুর ভালোবাসি, কিন্তু নতুন গান না পেলে যেটা হয় পুরনো গান শুনি, বা যে এটা প্রিয় সেটা শুনতে থাকি। আবার অনেকে আছে যে নতুন গান না পাওয়ার কারণে রাগে গানই শোনা বন্ধ করে দিচ্ছে, যে অন্য কাজ করছে, সিনেমা দেখছে, বই পড়ছে। তো একজন শিল্পীর তো অনেক বড় দায়বদ্ধতা থাকে তার অডিয়েন্সের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য কিছু নতুন সৃষ্টি করা। তোমার নতুন গান আসে, কিন্তু সব সময় একই ধারায় আসতে থাকে না, মাঝে মাঝে তুমি ডুবে যাও, হারিয়ে যাও, কেন? আসলে আমার গান তো আমার নিজেকে প্রডিউস করতে হয়। যেটা দেখা যায় যে সিনেমায় আমার অত একটা গান গাওয়া হয়নি, বা হয়নি আসলে, খুব হাতে গুনে একটা সিনেমাতে আমি গান গিয়েছি, পরাণ সিনেমাতে। আর যেগুলো গিয়েছিলাম সেগুলো কখনো রিলিজই হয়নি সিনেমাগুলো, সেগুলো আসলে আনফর্চুনেটলি আমারই দুর্ভাগ্য আমি বলবো। সো আমার ওই জায়গাটা থেকে আসলে একটা দুর্ভাগ্য না, আসলে এটা ব্যাটা বলা হয়তো মেলেনি, তার থেকে অনেক বেশি ভালোবাসো তুমি তোমার ব্যক্তি জীবনের অন্য অনেক গানে পেয়েছো। একদম তাই। আর সেটাই আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ফিল্মে কাজ করা হচ্ছে না বা কোনো কোম্পানির থ্রুতে কাজ করা হচ্ছে না, তাহলে একটা কাজ করি, নিজের গান করি। আর যখন নিজের গান করতে যাই, তখন হয়তো বা হাতে গুনে দু একটা গান করা যায়, অনেক গান একসাথে দেয়া পসিবল হয়ে ওঠে না। ওটার একটা প্ল্যানিং থাকে যে আমি এই গানটার পরে এই গানটা রিলিজ করব, বা এরপরে আমার একটা ধরো আগে একটা ভালো গান বেরিয়েছে, ওটাকে বিট করতে পারে এরকম একটা গান থাকতে হবে। কিংবা যেহেতু আমি সব অডিয়েন্সের জন্য প্রতিযোগিতা কি হয় আসলে, যে বিট করার কথাটা বললে? আমার প্রতিযোগিতা আসলে নিজের সাথে নিজের প্রতিযোগিতা। এবং আমি তো সব ধরনের অডিয়েন্সের জন্যই গান করতে পছন্দ করি। ধরো এখন এবার ঈদের লুকোচুরি বলো বা চুরি ছামছাম বলো, এগুলো হচ্ছে নতুন যারা গান শুনছে, নতুন জেনারেশনের অডিয়েন্স, তাদের জন্য গান।
কিন্তু আমার সমসাময়িক বা ধরো তোমাদের মতো কারোর সাথে দেখা হলে আমাকে হুট করে বলে যে আমার আব্বু আমার আম্মু আপনার গান শুনতে অনেক পছন্দ করে। সো আমি যেহেতু পুরোনো দিনের গান গাইতে অনেক এটা সাক্ষী আমি নিজেও। তোমার সাথে আমি অনেক অনেক প্রোগ্রামে, মানে আউটডোর প্রোগ্রামে কাজ করেছি, বিভিন্ন কর্পোরেট ইভেন্টসে বা কোনো বড় কোনো কর্পোরেটের গেট টুগেদারে শো করা হয়েছে, তখন দেখেছি যে তোমাকে আসলে মানে আম্মুরা বা আম্মুর বয়সে যারা থাকে তারা এত ভালোবাসেন। ওইটাই আর কি। তো আমার তখন মনে হয় যে তাদের জন্য গান করা দরকার, যার কারণে এবার কিন্তু ঈদে আমি অনেক টেলিভিশন অ্যাপিয়ারেন্সও করেছি এবং একই সাথে আমার কিছু কাভার সংও আসতে যাচ্ছে সামনে। যেহেতু ওই এইজের একটা আসলে কি বলবো দর্শক সারি আমার তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আসলে দায়িত্ববোধ ডেফিনেটলি কাজ করে। এমনকি আমি দেখেছি খেয়াল করে যে তারা তোমার মাঝে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কনক চাপাকে খুঁজে নেন। তারা বলেন যে তুমি ওই গানটা গাইবে, অমুক সিনেমার অমুক গায়িকার এই গানটা তোমাকে গাইতে হবে। হ্যাঁ, অনেক মানে হাতাহাতিও হয় গানের অনুরোধ নিয়ে তারা যখন আসেন। তোমার কেমন লাগে ব্যাপারটা? কারণ মানে তোমার সমসাময়িক যারা আছেন তাদের অনেকের মাঝে আমরা এই প্রবণতা দেখি যে নতুনকে ধরতে হবে, নতুনকে ধরতে যে কোনো না কোনোভাবে আমরা পুরনোকে একটু হলেও ইগনোরেন্স দিয়ে ফেলি। এটা তো হওয়ার কথা না। আমি আসলে ছোটবেলা থেকে যেটা হয়েছে যে আমার ফ্যামিলিতে তো কেউ গান করতেন না, কিন্তু আমার বাবা মা খুব মিউজিক লাভার ছিলেন। সো আমি গান শুনে বড় হয়েছি। আমি গান গাওয়ার আগে একজন ভালো শ্রোতা আমি বলবো। তো আমি যেহেতু গান শুনতে পছন্দ করি, ওই গানগুলো থেকেই তো আসলে আমার গানের প্রতি একটা সেন্স ক্রিয়েট হয়েছে এবং গানের সাথে সখ্যতা হয়েছে আসলে। তো ওই জায়গা থেকে না, এই গানগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারি না। মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি গান যখন শুনি, আমি তো সবার গানই শুনি। আমার বাবা ক্লাসিক্যাল গান শুনতেন, নজরুলের গান শুনতেন, নচিকেতার গান শুনতেন, অজয় চক্রবর্তী শুনতেন। তো সেগুলো যেমন শুনতাম, আমি তো আস্তে আস্তে যখন বড় হয়েছি, আমি তো এখনকার জেনারেশনে যারা আছে ওদের গানও শুনি। ইনফ্যাক্ট আমি এখনও আমি বলবো যে আমি যখন গান শুনি, আমি কিন্তু আমার কলিগস যারা আছে বা ছোটরা যারা আছে, নতুন যারা গান করছে, যেরকম মুজা, জেফার, ওদের সাউন্ডটা শুনি, ওদের গান শুনি, আমার ভালো লাগে। দোলা আপু আমার খুব ফেভারিট একজন আর্টিস্ট। তো ওই জায়গাটা থেকে না, আমি একজন শ্রোতা হিসেবে যেহেতু আমি ভ্যারাইটি পছন্দ করি, আমি গাইতেও আসলে ওইটাই মেনটেন করি যে যাতে আমি পুরোনো গানগুলোও গাইতে পারি, ওই গানগুলো প্রেজেন্ট করতে পারি মানুষের সামনে। আবার নতুন গান, নতুন অডিয়েন্স যারা আছে ওদেরকেও যেন রাখতে পারি আর কি। গান তো তোমার সেলিব্রেশনের ভাষা, সেটা আসলে উৎসবে হোক বা অন্য যে কোনো আয়োজনেই হোক না কেন। তো যেহেতু ঈদ, গান থেকে একটু বাইরে আসতে হবে, এবার একটু সালামির দিকে আসতে চাই। বলো, সকাল থেকে গতকাল থেকে এখন পর্যন্ত সালামি কেমন পেলে, কেমন দিলে? এমনটা বলা যাবে না, কারণ হয় কি না, আমি ভাগ চাইবো না বা আমি কাউকে বলে দিব না যে লুইপাপু তোমাকে কম দিয়ে ছাড়ো বেশি পেতে পারতে। বললে আবার নজর লাগতে পারে, বুঝছো? মানে প্রতিবার হয় কি, যে সালামিটা পেলাম পরের বাড়ি দিয়ে কিন্তু ডাবল হয়ে যায় সামহাও। একটা রহমত আছে, বুঝছো? আগে যেটা দেখা যেত ছোটবেলায় আমাদের 3 বোনের সালামি নিয়ে অত বেশি হালকাও থাকতো না। তার একটা কারণ ছিল। তার কারণ হচ্ছে আমরা চাঁদ রাতে প্রচুর মেহেদি উৎসব করতাম এবং আমরা 3 জনই খুব সুন্দর মেহেদি দিতে পারতাম। আমরা সবাইকে মেহেদি দিতাম। আর ওই চাঁদ রাতে আমাদের এত টাকা কালেকশন হতো যে আমরা সকালবেলা যে নামাজ পড়ে আসার পরে সালাম করে সালামি নিতে হবে বা সালামি কালেকশনে বেরোতে হবে, ওই আর্টসটা আমাদের খুব কম ছিল। এবং ওই মেহেদি উৎসবের টাকা দিয়ে পরবর্তী কিছুদিন এমন ভাবে থাকতাম এবং স্কুলে গিয়ে কে কি টিফিন খাবি, আরে আমি খাওয়াবো, মানে ব্যাপারটাই অন্যরকম থাকতো। আর বড়বেলায় যেটা হয়েছে, সালামি পাই, প্রচুর পাই, এখনো পাই। সবার প্রথমে সালামিটা এবার কে দিয়েছে? ঘরের মানুষই, তাকে দিতেই হবে। তার কাছে কি তুমি জেদাজেদি করো যে এই বান্ডেল কম হচ্ছে, আর আরো 2-1 বান্ডেল বেশি দিতে হবে? এই তো 2-1টা জায়গায় তো আছে যেখানে একদম নিজের মনের মতো করে সালামি নিয়ে নিতে পারবো, তাই না? আর এখন তো বড় হয়ে গেছে, এখন তো দেওয়ার ইয়েটাই বেশি, দেওয়ার ভাগটাই আসলে বেশি এখন। যেহেতু বাচ্চারা আছে, তারপরে সবাই কাজিনরা ছোট যারা আছে, সবাইকে পায়রার বন্ধু মহলই তো অনেক বড়, আমি যতটুকু জানি। তারপর আবার আমাদের মিউজিশিয়ান পরিবার আছে। সো আমার তো মনে হয় যে ফ্যামিলির বাইরেও আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে যেহেতু, সো এখানেও আসলে আমাদের অনেক বাচ্চারা আছে, দেওয়ার ভাগটাই আসলে বেশি এখন। সুতরাং তুমি কি লসে আছো না লাভে আছো?
আমি এখন আসলে ব্যালেন্সড। ব্যালেন্সড, হ্যাঁ, কোনোভাবেই বের যেটা করা চলে যাবে না, যাচ্ছে, কোনোভাবে তুমি বলবে না এখানেও যেটা লুকোচুরি চলে যাবে, করছো। ওটা আবার ঘরের মানুষের কাছ থেকে সালামি চলতে থাকবে। ঈদ তো 3 দিন। আচ্ছা, লুকোচুরি করলে বুঝতে পারলাম এটার জন্য আরো শক্ত পরিকল্পনা হাতে নিয়ে তোমাকে ধরতে হবে, যাতে অ্যামাউন্টটা ভালোভাবে বোঝা যায়, একটু হলো আজ করা যায়। ক্যামেরা কানে কানে বলে যাবে। কানে কানে বলে যাবে, সালামি দেবে না, কানে কানে বলে যাবে। লিভারপুল আড্ডা হচ্ছে, সালামি নিয়ে কত হচ্ছে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, ঈদের খুশির সালামি ভাগাভাগি হচ্ছে না, একটু আলাপ হচ্ছে আর কি। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরেই। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। ব্যস্ত এই জীবনে মার সঠিক যত্ন কি করে নিব? চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। আজই কল করুন, আমাদের সুদক্ষ টিম চলে আসবে আপনার বাড়িতে আপনার প্রিয়জনের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। Thank you, Asha Hunker. I'll be back with your documents. একটু মিথ্যা বললেই তো ফাইনটা আর দিতে হতো না। কেন মিথ্যে বলবো? আমিই তো ওভার স্পিডে ছিলাম। এখন দেখো কত টাকার ফাইন হয়। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখতো? ও তো ভুল করেও অস্বীকার করবে, সেটা কি তুমি চাও? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলবে। আচ্ছা, সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এটিভি ইউএস এর পর্দায়। সাথে আছে আমি সূচনা, এবং আমাদের সাথে আজকের এলো খুশির ঈদে আছেন লুইপা। লুইপা, আবারও ফিরে এলাম। থ্যাংক ইউ। একটু আগে সালামির গল্প করছিলে, তুমি তো সালামি ব্রেক নিয়েছো। আমি ভুলে যাইনি। আমি ভাবছি ব্রেক থেকে এসে টপিক চেঞ্জ হয়ে যাবে। না, আমি ভুলে যাইনি, সালামির কথা মনে রাখতে হয়। বাঙালির ঈদে সালামির ব্যাপারটা সে ভুলতে পারে না। আমিও তোমাকে ভুলতে দিব না। ভুলতে দিবে না? ও, থ্যাংক ইউ। আচ্ছা, সালামি, যেহেতু তুমি আমাকে আশ্বাস দিলাম, এর প্রসঙ্গে যাব না, তোমাকে খানিক মুক্তি দিলাম। এবার তুমি বলো যে দর্শকদেরকে সালামি হিসেবে এই মুহূর্তে তুমি 2 লাইন গান শোনাবে কিনা? ওরে বাবা, এটা তো হ্যাঁ অবশ্যই। কি শোনাবো তুমি বলো? লুকোচুরি ছাড়া যে কোনো গান শোনাও, কারণ লুকোচুরি এমনিতেই সোশ্যাল প্ল্যাটফর্মে শুনতে পাচ্ছি। আমি তাহলে পুরোনো একটা গানই গিয়ে শোনাই। এই গানটা আসলে সব জায়গায় সবখানে গিয়েছি, কারণ এই গানটা দিয়ে আমার রিয়ালিটি শোর যাত্রা শুরু হয়েছিল। তারপর থেকে আমি যেই আয়োজনেই যাই, এই গানটা আমাকে কোনো না কোনো ভাবে আসলে গাইতেই হয়। তুমি কি ওই আমার প্রিয় গানটি গাইবে, যে আমার আপনার চেয়ে আপন যে জন? আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে এটাই গাই। এটাই? তুমি অন্য একটা ভাবছিলে? আমি ভাবছিলাম যখন থামবে কোলাহল গাবো, সমস্যা নেই, আমি তাহলে এটাই গাই। না, তাহলে ওটা শেষে শুনবো। ঠিক আছে। ওকে, কি গাবো? আমার আপনার চেয়ে গাই। শুনে ফেলি। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারি তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। এই গানটা শোনার পরে, এখানে তো আমরা অনেকজনের কণ্ঠে শুনেছি, অনেকভাবে শুনেছি। তোমার কণ্ঠ শোনার পর তোমার কণ্ঠটাকে মানুষ আপন করতে শিখেছে। অনেক ধন্যবাদ, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। আর আসলে আমরা যখন কভার সং গাই বা ধরো এরকম নজরুলের গান কিংবা রবীন্দ্রনাথের গান গাই, তখন না
একটা শিল্পী হিসেবে অনেক বড় একটা ভয় থেকে যায় যে ধরো শুরুতে যেই শিল্পী গিয়েছেন যার মৌলিক এই গানটা, কিংবা ধরো অনেক রিনাউন্ড আর্টিস্ট আছেন যারা গিয়েছেন, হ্যাঁ, ওই গানগুলো আমরা ওই কণ্ঠেই শুনে অভ্যস্ত থাকি, এরকম থাকি। ছাপিয়ে আসলে কখনোই গাওয়া সম্ভব না। তারপরও আমরা আসলে আমাদের ভালোবাসার জায়গাটা থেকে গাই, এবং দর্শক যখন সেটাকে আপন করে নেয়, বা তুমি যখন এরকম সুন্দর একটা কমপ্লিমেন্ট দিলে, সেটা আসলে তা আমার কমপ্লিমেন্ট না, সবাই এটা বলে। অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। আচ্ছা লুই পাপু, তুমি এই যে একটা সময় নজরুল গীতিকে সবার মনে জায়গা করে নিলে, আবার যখন থাম্বে কোলাহল গিয়ে তুমি নিজের একটা মানে স্বতন্ত্রতার জায়গা তৈরি করেছো তোমার গায়কিতে, সেখান থেকে চুরি ছামছাম বা লুকোচুরি এই গানগুলো তো একটু পপ ধারার গান, রাইট? আমি অবশ্য ভালো বুঝি না, আমার কাছে মানে একটু পপ ধারার। তো আকাশ পাতাল ফারাক, কিন্তু অডিয়েন্স ডিফারেন্ট। তোমার এখানটা একটা বড় চ্যালেঞ্জ নিতে হয়েছে নিশ্চয়ই, যে তুমি ঠান্ডা গলার মানুষ, তুমি পপে যাবে, আসলে মানুষ এটাকে গ্রহণ করবে কিনা। আসলে দেখো, আমি ছোটবেলায় যখন কালচারাল সেক্টরে এসেছি, তখন কিন্তু আমি সব করেছি, গান করেছি, নাচ করেছি, কবিতা আবৃত্তি করেছি, তারপরে ছবি এঁকেছি, মঞ্চনাটক করেছি। বড় হয়ে কিন্তু আমি অনেক সময় অভিনয় আসলো না কেন কখনো? এটাই, আমার বাবা তখন ছোটবেলায় বললেন তোমাকে একটা বেছে নিতে হবে, যে কোনো একটা করো, যেটা তুমি লাইফ টাইম করতে পারবে, এরকম একটা কিছু বেছে নাও। সব কিছু তুমি করতে পারবে না, কারণ তোমাকে স্টাডি করতে হবে, পাশাপাশি যদি তুমি একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করো, তাহলে যে কোনো একটা বেছে নাও। তখন আমি গান, মানে এতগুলো থেকে আসলে গান বেছে নিয়েছি। কিন্তু গানের মধ্যে তো আসলে অনেক জনরা আছে। তো এই যে কালচারাল সেক্টরে যেরকম অনেক জনরা আছে, যেগুলোকে আমি গানের সাথে মাঝে মাঝেই ব্লেন্ড করি, আমি কিন্তু আমার মিউজিক ভিডিওতে অ্যাক্ট করেছি, ডান্স করেছি, ওই জিনিসগুলোকে আমি আসলে আমার গানের সাথে ব্লেন্ড করার চেষ্টা করি। সো গানের মধ্যেও যখন আসলে অনেকগুলো জনরা থাকে, আমি তো শুনতে পছন্দ করি, সো আমার গাইতেও ভালো লাগে সবগুলো সেক্টর। ছোটবেলায় কিন্তু আমি যখন জাতীয় পুরস্কার প্রতিযোগিতা করেছি, মানে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তখন নজরুলে পেয়েছি, রবীন্দ্রনাথের গানে পেয়েছি, দেশাত্মবোধক গানে পেয়েছি, আধুনিক গানে পেয়েছি। তুমি বোধহয়, আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে তুমি গিয়েছো, অংশগ্রহণ করেছো, ফার্স্ট সেকেন্ড, মানে ফার্স্ট হন এটাই মানে একটা বড় রেকর্ড। একদম সেকেন্ড হয়েছে এরকম আমার মনে পড়ে না। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছিলাম। নতুন কুড়িতে যখন আমি ফার্স্ট হলাম, সেই সাবজেক্টটা কিন্তু ছিল ফোক গান, যেটা আসলে এখন আমি খুব রেগুলার করি না, কিন্তু এখন বড়বেলাতেও কিন্তু আমি অ্যাটেম্প্ট করি মাঝে মাঝে। দেখা যায় যে কিছু ফোক গান আমি গাই আমার অডিয়েন্সের জন্য। ওই যে আমি যেহেতু নজরুলের গান গাচ্ছি, রবীন্দ্রনাথের গান গাচ্ছি, ফোক গাচ্ছি, আধুনিক গাচ্ছি, তাহলে পপ কেন বাদ থাকবে? বা ধরো নতুন জেনারেশনের অডিয়েন্স যে ধরনের গান এখন শুনতে পছন্দ করে, নতুন জেনারেশনের গান যে শুধু কে পপ ডিমান্ড হান্টার্সদের গান শুনছে তা কিন্তু না, ওরা কিন্তু কে পপ কি তুমি তোমার পায়রার অনুপ্রেরণায় শোনো, নাকি তুমি নিজেই শোনো? আমি পায়রার, ওর কাছ থেকে আমি জানি যে এখনকার ছেলেমেয়েরা আসলে কি ট্রেন্ডে কে আছে। হ্যাঁ, বাট মানে অ্যাট দ্য সেম টাইম ওরা কিন্তু ক্লাসিকও পছন্দ করে, ওরা কিন্তু মাইকেল জ্যাকসন শোনে এখনো। আমার মেয়ে কিন্তু এখন মাইকেল জ্যাকসন শোনে। সো এত আগের গান ওরা যদি এখন শুনে থাকতে পারে, তাহলে একজন এখনকার সিঙ্গার হয়ে আমি কেন পুরনো গান বা এখনকার গান ব্লেন্ড করতে পারবো না? আমার ইচ্ছে করে যেহেতু সব গাইতে, আমি ভালোবাসা থেকে ট্রাই করি। অডিয়েন্স কতখানি অ্যাকসেপ্ট করবেন সেটা হচ্ছে তাদের ব্যাপার, আমি আমার চেষ্টাটা করে যাই আসলে। আবার একটু ঈদে ফিরি, খুব সুন্দর সেজে গুজে চলে এসেছো। ঈদে রান্না বান্না কি করলে, নাকি শুধু সেজেই কাটালে? আসলে দেখা যায় রান্না বান্না একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে, কারণ প্রতিদিন তো আসলে 3 বেলা রান্না করতেই হয়। সত্যি তুমি রান্না করো? হ্যাঁ, তুমি সময় পাও? হ্যাঁ, এটা তো আসলে ধরো তুমি যদি খাওয়ার সময় পাও, তাহলে রান্না করার সময় কেন পাবে না? থাকে না যে নেইলস নষ্ট হয়ে যাবে, আমার নেইলস নাই, দেখো রান্না করলে নেইলস খানিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই যে দেখো, হ্যাঁ, একটা হলুদ, একটা দুই হাতের কালার দুই রকম হয়ে যায়। হ্যাঁ, তো আমার ভালো লাগে আসলে, রান্না একটা প্যাশনের জায়গা। আর যেহেতু সবাই খেয়ে পছন্দ করে, সবাই ভালো বলে, তখন আমি আরো ইন্সপায়ার্ড হই রান্না করতে। বাট ঈদে আমি একটু ফাঁকিবাজি করার চেষ্টা করি। কয় পদ রাঁধলে বলো, তাহলে বুঝবো যে আসলে তোমার ফাঁকিবাজির হারটা কত। প্রতিবার ঈদ করি আমার মার কাছে, কারণ মা রান্না করবে সব, আমার রান্না করতে হবে না। কিন্তু এবার আমার মা দেশে নাই, সো আমাকেই যেহেতু রান্না করতেই হবে, টুকটাক যে রান্নাগুলো আমি খুব বেসিক রান্না করেছি, কারণ আমি ঢাকাতে যেহেতু ঈদ করা হয় না, অনেক বেশি গেস্ট যে আমার বাসায় আসে তা না।
শুধু ফ্যামিলির আমরা সবাই। আমাদের বগুড়ার তোমার ফ্যামিলি তো এমনিই অনেক বড়, আমি অনেক আর্টিস্টকেই দেখি যে তারা লুই পাপুর বাসায় ঈদের দাওয়াতে যাচ্ছে। হ্যাঁ, আমার ফ্যামিলি আসলে বড়। ঈদ তো এখনো শেষ হয় নাই, তোমারও দাওয়াত থাকলো, তুমি অবশ্যই থ্যাংক ইউ। তো যেটা তুমি বলছিলে কয় পদ রান্না করো, খুব অল্প বাট খুব স্পেশাল কিছু আইটেম আমি করি, যেটা হচ্ছে আমাদের বগুড়ার লাচ্ছা সেমাইটা খুবই পপুলার, এবং আমরা ছোটবেলা থেকে ওটা না হলে আমাদের আসলে ঈদের দিন শুরু হতো। যেহেতু বগুড়ার কথা বললে একটু বলে দাও যে বগুড়ার কোন ফ্লেভারের লাচ্ছা সেমাইটা আসলে সিগনেচার? একদম ঘি ভাজা যে লাচ্ছা সেমাইটা, ওইটাই হচ্ছে আমরা খাই। এবং ওই সেমাইটা আসলে নর্মালি আমরা খুব চিকন একটা সেমাই খাই, বাট বগুড়ার ঘি ভাজা লাচ্ছা সেমাই একটু মোটা হয়। মোটা হয়, হ্যাঁ। আর ওইটা হচ্ছে যখন ধরো দুধ সেমাইটা আমরা খাই, ওটা আসলে খুব মজা হয়। জিভে জল চলে আসলো। একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি ফাঁকে, কি বলো? সেবার গল্প শুনছিলাম, একটু পরে এসে আরো কোনো নতুন গল্প শুনবো, কিন্তু তার আগে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে। এই নাও রেস্টুরেন্টের মেনু, খাবার অর্ডার করে দাও। কেন বাইরের খাবার কেন খাবো? তোমার কপালে আজ ভাবির হাতে রান্না জুটবে না। কেন জুটবে না? এই যে নতুন টিভি বক্স লাগালে নিজের পছন্দের স্পোর্টস চ্যানেল আর নিউজ চ্যানেলগুলো দেখতে পারবে, কিন্তু ভাবি তো তার পছন্দের সিরিয়ালগুলো দেখতে পারবে না। তোমাকে রান্না করে খাওয়াবে কেন? নাও অর্ডার করো। এটা এশিয়ান কেবলের বক্স, এটাতে আমার পছন্দের নিউজ ও স্পোর্টস চ্যানেল আছে। তোর ও তোর ভাবির পছন্দের এটিভি ইউএসএ সহ অনেক বাংলা হিন্দি পেইড চ্যানেল আছে। নে খেলা দেখ। এশিয়ান কেবল নেটওয়ার্ক মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, তাই আজই ঘরে আনুন এশিয়ান কেবল নেটওয়ার্কের বক্স। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে যাত্রা শুরু করা নিউ ইয়র্ক ফ্যাশন হাউস এবার আরো বিস্তৃত পরিসরে। কুইন্সের জামাইকা এভিনিউতে প্রতিষ্ঠানটি এবার যাত্রা শুরু করলো নিজস্ব ভবনে। একই ছাদের নিচে মিলছে বাংলাদেশ ও ভারতের এক ঝাঁক তারকার নিজস্ব ডিজাইন, বাহারি রং, ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ মেলবন্ধন। প্রতি মাসে নতুন নতুন কালেকশন, চমকপ্রদ অফার আর ফ্যাশনের অনবদ্য আয়োজন। তোমার রুচি, তোমার গর্ব, তোমার স্টাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউসে সাজুক তোমার প্রোফাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউস, ওয়্যার স্টাইলস মেটস এলিগেন্স। ঠিকানা 17610 জ্যামাইকা এভিনিউ, কুইন্স, নিউ ইয়র্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এলো খুশির ঈদ নিয়ে এটিভি ইউএসএর পর্দায়। সাথে আছে সুচনা এবং আমার সাথে আছেন লুই পাপু। লুই পাপু, আবারও চলে আসলাম। প্রথমবার বিরতি নিলাম সালামির টাকায়, পরের বিরতি নিলাম লাচ্ছা সেমাই। তুমি আসলে কি চাচ্ছ বলো তো? মানে তোমাকে দাওয়াতও দিলাম, তুমি আসবা কিনা এটা কনফার্ম করো আগে। দাওয়াত পেলাম, ইনশাল্লাহ আসবো, দেখা যাক। তার আগে এটা না লুকোচুরি কিছু নেই, আসবো ইনশাল্লাহ। একটু পরে তুমি বলবা যে পাপু ঈদের ড্রেস, তাহলে ঈদের হ্যাঁ আমি পয়েন্ট পেয়েছি। তুমি বলো ঈদে কয়টা ড্রেস পেয়েছো? তুমি নিজে কেননি, বুঝতে পারলাম। ঈদের বাজেট দিয়ে একটা বিগ বাজেটে তুমি একটা গান বানিয়েছো, যেখানে ওপার বাংলার একজন মুখকে আমরা পেয়েছি, কিরণকে পেয়েছি, এবং গানটা তো তুমি অলরেডি হিট করে ফেলেছো, সেখান থেকেও তুমি ডলার পাচ্ছ। তুমি এখন বলো যে ঈদে কটা জামা কিনেছো? আমি ঈদের জামা কিনি নাই আসলে। পেয়েছো কয়টা? যে আমি বিভিন্ন সময় আমার টেলিভিশনে যখন আসি, আমরা বিভিন্ন ব্র্যান্ডকে আসলে প্রেজেন্ট করে থাকি। সো এইবার আমার যেই ব্র্যান্ডসগুলোর কাপড় পরতে অনেক বেশি ভালো লাগে এবং আমি টেলিভিশনে আসি যাদের কাপড় পরে, সেই প্রত্যেকটা ব্র্যান্ড থেকে আসলে আমি এবার গিফট পেয়েছি, এবং তারা প্রত্যেকেই আমাকে ঈদের জামা দিয়েছে। কি বুঝে আমি জানি না, ওরা হয়তো কটা হলো এখন জেনে গেছে যে আমি কটা হয়েছে। 7টার মতো ড্রেস। মাত্র 7টা? না, আমি সরি দর্শক, আমি জানি লুই পাপুর জামা কাপড়ের সংখ্যা কত, এই কারণে 7টি বলেছি। 7টিতে মাত্র বলছি আর কি। না, আসলে আমি
খুব বেশি অপচয় করি না, এটা একটা সত্যি কথা আজকে আমি আমার অডিয়েন্সকে বললাম। হ্যাঁ, মানুষের বেসিক নিড হচ্ছে ধরো খাবার এবং হচ্ছে কি বলবো ড্রেস আপ। সো তারপরও আমি চেষ্টা করি যে খুব সাদাসিধে থাকতে, এবং আমি আসলে যে ধরনের গান করি আমার গানের সাথে যেন আমার পোশাকটা মিলে যায় সেটা আমি সবসময় ট্রাই করি, যার কারণে আমার অনেক বেশি কাপড় চোপড় কিনতে হয় তা না। হ্যাঁ, আমাদের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আমরা প্রচুর মানে কাস্টম সাপোর্ট পাই। এছাড়া কিন্তু আমি নিজেও চেষ্টা করি যে আমার ওয়ার্ড্রবে যেটা আছে সেটাকেই রিপিট করে করে পড়তে। আমি খুব কম অকেশনালি কাপড় কিনি। আর অনেক বেশি কাপড় যখন হয়ে যায় তখন আমি চেষ্টা করি যে আমার মানে আমার কাজিনরা বা হচ্ছে আমার ফ্রেন্ডসরা, আমার বোনরা, ওদের সাথেও আমি আমার ড্রেসেস শেয়ার করি। ওকে, এটার একটা সোর্স পাওয়া গেল। আচ্ছা লুই বাপু, বলো যে বড়বেলার ঈদ আর ছোটবেলার ঈদের মধ্যে তফাৎটা কি তোমার কাছে? আমার কাছে ছোটবেলার ঈদকে আসলে ঈদ মনে হতো। এখন তখন কোনো কিছু বুঝতাম না, জাস্ট বুঝতাম যে আজকে ঈদের দিন এবং জীবনটা দিয়ে আনন্দ করতে হবে, এইটুকু বুঝতাম। এখন তো অনেক রেসপন্সিবিলিটি। এখন ধরো ঈদটা আমাদের জন্য না, আমাদের বাচ্চারা আছে তাদের জন্য ঈদ, এবং ওদের ঈদটা যাতে সুন্দর হয় সেটা আমাদেরকে এনশিওর করতে হয়। পাশাপাশি যেহেতু একজন আমি সঙ্গীত শিল্পী, আমার কাছে মনে হয় যে আমার ঈদের দিনের কতটা অংশ আমি আমার অডিয়েন্সের সাথে সেলিব্রেট করব এবং আমার গান দিয়ে কতটা সেলিব্রেট করব। সব ঈদে কিন্তু তোমার গান আসে না, এখন এর জবাবদিহিতা তোমাকে করতে হবে। সব ঈদে গান আসে সামহাও, দেখা যায় কোনো ঈদে হয়তো নাটকের গান আসে, কোনো ঈদে অন্য কোনো কোম্পানির কাজ করছি, তো এইভাবে করে না গান আসে, প্রতিবার ঈদেই কাজ আসে, গান আসে। এবং এর আগে ঈদগুলোতে দেখা যেত আমি প্রত্যেকটা টেলিভিশন লাইভে থাকতাম এবং খুব বেশি লাইভ শোজগুলোর দিকে আমার লুকোচুরির মতো এইভাবে তোমাকে আমরা খুব কমই পাই, এই কারণে আমার অভিযোগটা ছিল। আশা করবো যে আসলে আশাটা সবসময় হতো না, এবার কথা দিয়ে যাও। আমি প্ল্যান করবো যে প্রত্যেকটা ঈদে যেন একটা করে ব্লাস্ট থাকে, আসলে চুরি ছামছাম কিংবা লুকোচুরি থাকে। একদম তাই। আচ্ছা এবার বলো তো, চুরি ছামছাম করার পরে তুমি কতগুলো চুরি উপহার পেয়েছো বা চুরি উপহার দিয়েছো? আমি দিয়েছি, অনেক চুরি উপহার দিয়েছি, এবং চুরি যে উপহার দিয়েছি সেগুলো রিলসও আছে আমার পেজে। হ্যাঁ, আমরা দেখেছি যে অনেক সেলিব্রিটিস, অনেক আর্টিস্ট তারা আসলে তোমার এই চুরি পাচ্ছে এবং তারা নাচছে, এবং যারা পায়নি চুরি তারাও কিন্তু এই গানটা সেলিব্রেট করেছে। এটাই বলতে সব থেকে বড় আনন্দের জায়গা। একদম তাই, একদম তাই। আমার ইচ্ছে ছিল যে যারা বিভিন্ন রিলস করছে, টিকটক করছে বা সোশ্যাল মিডিয়াতে যারা এই গানটা নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ থেকেছে তাদের সবাইকে চুরি পাঠানোর খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু এটা বোধহয় তুমি করতে পারবে না, এটা একটা বিশাল সংখ্যা। ফাইন্ড আউট করতে পারি নাই, মানে এত রিলস দেখেছি আমি, অমুক পাঠাচ্ছে তমুক পাঠাচ্ছে, আমার অমুক রিলেটিভ করেছে চুরি ছামছাম, দেখো প্রত্যেকটা এত সুন্দর হয়েছে। আমার মনে হয় এখনো হয়তো বা অনেকগুলো রিলস আমি নিজেও। তোর কি মনে হয় লুকোচুরি নাকি চুরি ছামছাম কোনটা এগিয়ে আছে বা থাকবে? লুকোচুরির বয়স তো খুব অল্প, মাত্র তো জন্মেছে, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমার কাছে মনে হয় মানুষ ভালোবাসা দেবে অনেক বেশি। আচ্ছা, এই যে চুরি ছামছাম বা লুকোচুরি যেটাই বলি না কেন, সব কিছুর মধ্য দিয়ে একটা গ্যাপ রয়ে গেছে, সেটা হলো সিনেমার গানের লুইপা, সেটা একটু কম আছে। তুমি নিজেও বলেছো যে তোমার প্লেব্যাক করা হচ্ছে খুবই কম। তোমার কি মনে হয় যে আর কত বছর গেলে বা আর মানে কতখানি সময় গেলে তোমাকে আমরা প্লেব্যাকেও রেগুলার পাবো? এটা আসলে আমার জানা নাই, এটার আর প্লেব্যাকে আমি কেন গাইতে পারি না সেই টেকনোলজি সম্পর্কেও আমি জানি না। বাট এটুকু বলতে পারি যে বাংলাদেশে আসলে তো সিনেমা অনেক বেশি হচ্ছিল তা না, খুব কমই সিনেমা হচ্ছিল। আমরা না এই ঈদে বা এই গত ঈদ থেকে একটু টুকটাক দেখছি যে সিনেমা হচ্ছে, মানুষও হলমুখী হচ্ছে। সো অনেক বেশি সিনেমা যখন হবে, আমাদের দেশে তো আর্টিস্টের সংখ্যাও আসলে খুব কম না, অনেক আর্টিস্ট। তখন আমার মনে হয় যে মিউজিক ডিরেক্টররাও চিন্তা করবেন বা ফিল্ম প্রডিউসাররাও চিন্তা করবেন যে আমি একজন আর্টিস্টকে দিয়ে যদি সব গান গাওয়াই ফেলি তাহলে তো মুডটা, সিকোয়েন্সটা হলো না। হ্যাঁ, বৈচিত্র্য থাকবে না। হ্যাঁ, অনেক বেশি গান হলে দেখা যাবে যে এক একটা সিকোয়েন্সে তখন এক একজন আর্টিস্টকে দিয়ে গাওয়াতে পারবে। আমার মনে হয় যে তখন হয়তো বা আমারও গাওয়ার সৌভাগ্য হবে, আর যদি না হয় তাতেও আমার দুঃখ নাই। তার কারণ হচ্ছে আমি ফিল্মে গান গাইতে পারি না বলেই কিন্তু আমি একটু ফিল্মি প্যাটার্নের গান করি, ধরো চুরি ছামছাম, জেন্টলম্যান, রঙ্গিলা হাওয়া, যে গানগুলোতে আসলে যারা ফিল্ম স্টার। আমি প্রেমে পড়ে গেছি, দেখো ও জেন্টলম্যান ছিল, হ্যাঁ, তারপর রঙ্গিলা হাওয়াতে রোশন ছিল। তো আমি আসলে চেষ্টা করেছি যে আমার গান মানে কিছু গানের মাধ্যমে একটা ফিল্মি ভাইব দেওয়ার, যাতে ধরো আমার নিজেরই দুধের স্বাদ ঘুরে গেল। নিজের জীবনের চেয়ে বড় সিনেমা আর কিছুতে হয় না। একদমই শেষ পর্যায়ে চলে এসেছে লুইপা আপু।
সবশেষে বলো যে তোমার কাছে আসলে ঈদ বা সারা বছর অন্যান্য সময় সবকিছু মিলে তোমার কাছে খুশির ব্যাপারটা আসলে কি? আমার কাছে খুশির ব্যাপার হচ্ছে, খুশি মানে কি তোমার কাছে? আমার কাছে খুশি তখনই যখন ধরো মানুষের একটা খুব কমন স্বভাব আছে, সেটা হচ্ছে মানুষ প্রশংসা পেতে খুব ভালোবাসে। এবং আমি যখন এটা স্বীকার করে না অনেকে, জানো, যে আমার প্রশংসা করলে ভালো লাগে, কিন্তু আমি বলবো না যে আমার প্রশংসা পেতে ভালো লাগে। কেন বলবো না বলো, এটা তো আসলে এক রকমের স্বীকৃতিও। ধরো অনেকে জাতীয় পুরস্কার পাচ্ছে, একুশে পদক পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে, কিন্তু মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে, এর থেকে বড় পুরস্কার আমার মনে হয় যে আর কিছুই হতে পারে না। সো যখন আমি নতুন কাজ দিচ্ছি, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, এটাই হচ্ছে আমার ঈদ, এটাই হচ্ছে আমার খুশি। আর এর আগে চুরি ছামছাম এসছে, তখন কিন্তু মেয়েরা ঘুমায় ডান্স করছে, এবং ছেলেরা কিন্তু আমাকে বলছে যে কেন শুধু মেয়েদের জন্য গান কেন হবে, ছেলেদের জন্য গান হবে না? সো লুকোচুরিতে কিন্তু আবিরের একটা র্যাপ পার্ট আছে, আমার মনে হয় যে ছেলেরাও এবারে পার্টিসিপেট করতে পারে খুব ইজিলি। ওকে, গুড লাক ফর দ্য বয়েজ। লিপাপু, খুব ভালো লাগলো তোমার সাথে গল্প করে, আড্ডা দিয়ে। আড্ডার শেষে তোমার কণ্ঠে 2 লাইন গান শুনতে হবে। তার আগে একটু দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। দর্শক, এটিভি ইউএস এর পর্দায় এলো খুশির ঈদে এতক্ষণ আমরা কিন্তু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, গল্পের ফাঁকে গানও শুনছিলাম, এবং গান শুনতে শুনতে আজকের আয়োজনটাও শেষ করব। তবে তার আগে জানিয়ে রাখি, আগামী পর্বে আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো অতিথিকে নিয়ে। সেখানেও থাকবে ঈদের আনন্দ, থাকবে ঈদের খুশি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। চলুন গান শুনতে শুনতে বিদায় নিই। তার আগে আপনাদের জানিয়ে রাখি আরও একবার ঈদ মোবারক। যেহেতু বলেছিলাম যখন থামবে কোলাহল গাবো, এটাই গিয়ে আজকে শেষ করছি। এবং তার আগে অবশ্যই তোমাকে ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজন আমাকে। সালামি না দিলে সব ধন্যবাদ দিয়ে আমার গলা ভিজবে না। ঠিক আছে, ওটা পরে দেখা যাবে প্রোগ্রামের পর। ওকে, এটিভি ইউএসএ কে অনেক ধন্যবাদ আমাদের ঈদটাকে এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য আজকে। থ্যাংক ইউ। যখন থামবে ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।